গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আজকে আপনারা শুনবেন আইজ্যাক অ্যাজিমফের গল্প রিং অ্যারাউন্ড দ্য সান। মনের সুখে গুনগুন করতে করতে এসে রিসেপশন রুমে ঢুকলো জিমি টার্নার। বুড়ো সাওরপাস আছে প্রশ্ন করেই চোখ টিপল সে। লজ্জায় লাল হয়ে গেল সুন্দরী সেক্রেটারি। আছেন, আপনার জন্যই অপেক্ষা করছেন। ইশারা করল সে একটা দরজার দিকে, যার ওপরে মোটা মোটা কালো হরফে লেখা আছে ফ্রাঙ্ক ম্যাককাচিয়ন, জেনারেল ম্যানেজার, ইউনাইটেড স্পেস মেইল। ঢুকল জিম। হ্যালো স্কিপার, এবার কি সংবাদ? ও তুমি? মুখ তুলল ম্যাককাচিয়ন। বসো। পাকা মোটা মোটা ভ্রুর নিচ দিয়ে তার দিকে তাকিয়ে রইল ম্যাককাচিয়ন, যাকে ইউনাইটেড স্পেস মেইলের সব সদস্যই আদর করে বুড়ো সাওরপাস বলে ডাকে। এখানকার সবচেয়ে পুরনো কর্মচারীও তাকে কখনো হাসতে দেখেনি। তবে গুজব শোনা যায় শিশু থাকতে তার বাবাকে আপেল গাছ থেকে পড়ে যেতে দেখে সে নাকি একবার হেসেছিল। এখন তার হাবভাবে মনে হচ্ছে ওটা স্রেফ গুজবই। শোনো টার্নার, প্রায় ধমকে উঠল সে, ইউনাইটেড স্পেস মেইল একটা নতুন সার্ভিস চালু করতে যাচ্ছে, যার পথিকৃৎ হবে তুমি। টার্নার ভেঙচি কাটা সত্ত্বেও সে বলে চলল, এখন থেকে ভেনেরিয়ান মেইল সারা বছরই চালু থাকবে। কি? আমার তো মনে হয় শুক্র কেবল সূর্যের এপাশে থাকার সময় ছাড়া ভেনেরিয়ান মেইল চালু রাখা অর্থনৈতিক দিক দিয়ে খুবই ক্ষতিকর হবে। নিশ্চয়ই, স্বীকার করল ম্যাককাচিয়ন। যদি আমরা গতানুগতিক পথ ধরে এগোই, কিন্তু সূর্যের যথেষ্ট কাছে পৌঁছতে পারলে আমাদের পথের দূরত্ব একেবারে কমে যাবে। তারা নতুন একটা শিপ তৈরি করেছে, যেটা সূর্যের 2 কোটি মাইলের মধ্যে গিয়ে অনির্দিষ্টকাল অবস্থান করতে পারে। ইতস্তত ভাব নিয়ে বাধা দিল জিমি। 1 মিনিট। সো মিস্টার ম্যাককাচিয়ন, আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। শিপটা কেমন ধরনের? সেটা আমি কি করে জানব? তাদের মুখে যেটুকু শুনেছি তা হলো এটা এমন একটা ফিল্ড তৈরি করবে যাতে শিপের চারপাশে সূর্যরশ্মি বেঁকে অন্যদিকে সরে যাবে, ফলে তোমার গায়ে কোনো তাপই লাগবে না। চিরকাল সেখানে থেকে যেতে পারবে নিউ ইয়র্কের চেয়েও ঠান্ডা আবহাওয়ায়। সত্যি? জিমির স্বরে অবিশ্বাস। ব্যাপারটা পরীক্ষা করা হয়েছে নাকি পরীক্ষার ভার পড়বে আমার উপর? অবশ্যই পরীক্ষা করা হয়েছে, কিন্তু সৌরজগতের খাঁটি পরিবেশে নয়। তাহলে এখানে আলোচনা শেষ। ইউনাইটেডের জন্য আমি অনেক করেছি, কিন্তু তারও একটা সীমা আছে। পাগল হয়ে যায়নি এখনো। ম্যাককাচিয়ন শক্ত হয়ে গেল। চাকুরিতে ঢোকার সময় কি শপথ নিয়েছিলে তাকে মনে করিয়ে দিতে হবে টার্নার। মহাশূন্যে আমাদের অভিযান মৃত্যু ছাড়া আর কিছুতেই থেমে থাকবে না। শপথের বাকি অংশগুলো আওড়ালো জিমি। শপথটা আপনার মতো আমারও জানা আছে, আর এটাও জানি যে আরামদায়ক চেয়ারে বসে এরকম শপথ আওড়ানো খুব সোজা। আপনি যখন এতই আদর্শবান, তখন কাজটা তো আপনি নিজেই করতে পারেন। তবে আমি করব না। ইচ্ছে করলে আপনি আমাকে চাকরি থেকে তাড়িয়ে দিতে পারেন। আমি আরেকটা চাকরি খুঁজে নেব। ম্যাককাচিয়নের স্বর এবার নেমে গেল ফিসফিসানিতে। টার্নার, এত অস্থির হয়ে না। আমার সব কথা তুমি এখনো শোনোনি। তোমার সঙ্গে যাবে রয় স্নিড। স্নিড? হ্যাঁ, ওই প্রতারক বেটা 10 লক্ষ বছরেও এরকম একটা কাজে যাবার সাহস পাবে না। রূপকথায় যদি শোনাতে হয় আমাকে, এই ধরনের রূপকথা না শোনানোই ভালো। আসলে সে ইতিমধ্যেই যেতে রাজি হয়েছে। আমি ভেবেছিলাম তুমি তার সঙ্গে যেতে পারো, কিন্তু এখন দেখছি তার কথাই ঠিক। সে বারবার বলছিল যে তুমি যাবে না। জিমিকে চলে যাওয়ার ইশারা করে সে ঢোকার সময় যে রিপোর্টটা পড়ছিল, নির্বিকারভাবে সেটাই আবার পড়তে লাগলো ম্যাককাচিয়ন। জিমি ঘুরল, ইতস্তত করল, তারপর আবার ফিরে গেল। 1 মিনিট মিস্টার ম্যাককাচিয়ন, রয় কি সত্যি যাচ্ছে? অন্য কাজ করতে করতেই মাথা ঝাঁকালো ম্যাককাচিয়ন। আর ফেটে পড়ল জিমি। এত কেউ থাকতে ওই ইতর শুটকো থালামুখো গাধাটা কেন? আর ব্যাটা ভাবছে আমি যাব না? আমি যাব, আর শুক্রের একটা পয়সার পরিবর্তে $10 বাজি ধরব। সে ব্যাটা একেবারে শেষ মুহূর্তে অসুস্থ হয়ে পড়বে। ধন্যবাদ। উঠে তার সঙ্গে হাত মেলালো ম্যাককাচিয়ন। মেজর ওয়েডের কাছে যাবতীয় তথ্য আছে। মনে হয় 6 সপ্তাহের মধ্যেই রওনা দিতে পারবে তুমি। আমি আগামীকাল শুক্রে যাচ্ছি, তোমার সঙ্গে সেখানে দেখা হতে পারে। গজগজ করতে করতে চলে গেল জিমি, আর বাজার টিপে সেক্রেটারিকে ডাকলো ম্যাককাচিয়ন। মিস উইলসন, বাজারে রয় স্নিড ক্যানন। কমিনিট পর জ্বলে উঠল লাল সিগন্যাল লাইট। চালু হয়ে গেল ভাইজার, আর ভিজি প্লেটে দেখা গেল গাঢ় চুলের কর্মতৎপর স্নিডকে। হ্যালো স্নিড, গর্জে উঠল ম্যাককাচিয়ন। তুমি বাজিতে হেরেছ। টার্নার যেতে রাজি হয়েছে। দয়া করে এখন $20 পাঠিয়ে দাও। 1 মিনিট মিস্টার ম্যাককাচিয়ন। রাগে থমথম করছে স্নিডের মুখ। এখন মূর্খটাকে বললে কেমন হয় যে আমি যাব না? আমি যাব,
কিন্তু আপনি আরও $20 বাজি ধরতে পারেন যে সে মত বদলাবে। হেলান দিল জেনারেল ম্যানেজার। চেহারা তার খিটখিটে হয়ে থাকলেও কথায় প্রকাশ পেল তৃপ্তির সুর। বুঝতে পেরেছিলাম এই ওষুধ দুজনকেই ধরবে। ক্লান্ত দুজন মানুষ শিপ হেলিওস নিয়ে অতিক্রম করছে বুধ গ্রহের কক্ষপথ। মহাশূন্যে কয়েক সপ্তাহ থাকার ফলে অনিচ্ছাকৃত একটা বন্ধুত্বের পরিবেশ গড়ে উঠলেও জিমি টার্নার আর রয় স্নিড কথা বলে খুব কমই। গোপন এই শত্রুতা ছাড়াও সূর্যের তাপ আর আগামীর যন্ত্রণাকর অনিশ্চয়তা তাদের অস্থির করে তুলেছে। সামনের ডায়ালগুলোর দিকে তাকিয়ে জিমি বলল, এখন থার্মোমিটার রিডিং কত রয়? 125 ডিগ্রি ফারেনহাইট এবং আরও চড়ছে, ভেসে এলো জবাব। জিমি বলল, কুলিং সিস্টেম ম্যাক্সিমামে আছে, শিপের হালে রিফ্লেক্ট হচ্ছে তাপের 95%, তারপরেও 120-এর ঘরে। সামান্য থামল সে। গ্র্যাভোমিটার বলছে সূর্য থেকে এখন আমরা 3.5 কোটি মাইল দূরে আছি। আরও 1.5 কোটি মাইল এগুলোর ডিফ্লেকশন ফিল্ড কার্যকর হবে, তাপমাত্রা সম্ভবত 150 পর্যন্ত উঠবে। চমৎকার একটা কাজ হাতে নিয়েছি। ডেসিকেটরের দিকে লক্ষ্য রাখো, বাতাস সম্পূর্ণ শুকনো রাখতে না পারলে আমরা কিন্তু আর বেশিক্ষণ টিকব না। বুধের কক্ষপথে, ভাবতে পারো? স্নিডের স্বর খসখসে। ইতিপূর্বে সূর্যের এত কাছে আর কেউ আসেনি, এবং আরও কাছে যাচ্ছি আমরা। অনেকে এরকম কাছে এসেছে, এর চেয়ে বেশি, কিন্তু তারা নিয়ন্ত্রণ হারিয়ে চলে গেছে সূর্যে। ফ্রিডল্যান্ডার, ডেবুক, আন্তন। থেমে গেল সে। অস্বস্তি বোধ করল রয়। এই ডিফ্লেকশন ফিল্ড কেমন কার্যকর জিমি? ল্যাবরেটরির ভেতরে যথাসম্ভব কঠিনভাবে টেকনিশিয়ানদের এটাকে পরীক্ষা করতে দেখেছি আমি। 2 কোটি মাইল দূর থেকে সূর্যের যে তাপ, সেই পরিমাণ তাপ প্রয়োগ করা হয়েছে এর উপর। ফিল্ড কাজ করেছে জাদুর মতো। আলো এটার চারপাশ থেকে এমনভাবে সরে গেছে যে অদৃশ্য হয়ে গেছে শিপটা। ভেতরে সবাই বলেছে বাইরের কিছুই তারা দেখতে পাচ্ছে না, আর কোনো তাপ অনুভব করছে না। সব মিলিয়ে যদি হাস্যকর একটা ব্যাপার, এই ফিল্ড কেবল নির্দিষ্ট একটা তাপেই কাজ করে। যাক, যেভাবেই হোক আমরা এখান থেকে ফিরতে পারলেই হলো। ভ্রুকুটি করল রয়। বুড়ো সারপাস যদি মনে করে থাকে যে আমাকে নিয়মিতভাবে পাঠাবেই পথে, তাহলে সে তার সেরা পাইলটকে হারাবে। তার সেরা 2 পাইলটকে শুধরে দিল জিমি। চুপ করল দুজনেই। ছুটে চলল হেলিয়াস। তাপমাত্রা চড়তে থাকলো। 130, 135, 140। 3 দিন পর থার্মোমিটারের পারদ যখন 148-এ কাঁপছে, রয় ঘোষণা দিল যে তারা সেই চরম সীমার প্রায় কাছাকাছি। সেখানকার তাপে ফিল্ড কার্যকর হয়ে ওঠার কথা। দুরু দুরু বুকে অপেক্ষা করতে লাগলো দুজন। ব্যাপারটা কি ঘটবে আমি জানি না, দেখা যাক। পোর্টহোল দিয়ে কেবল চোখে পড়ছে তারাগুলো। সূর্যকে এখন দেখাচ্ছে 3 গুণ বড়। বিশেষভাবে তৈরি এই শিপের পোর্টহোলগুলো প্রখর তাপে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, আর তারপরেই অদৃশ্য হয়ে যেতে লাগলো তারা। ধীরে ধীরে প্রথমে মিটমিটে, তারপর উজ্জ্বলগুলো, ধ্রুবতারা, মঘা নক্ষত্র, স্বাতি, লুব্ধক। মহাশূন্য এখন মিশমিশে কালো। ফিল্ড কাজ করছে, বলল জিমি। তার কথা শেষ হতে না হতেই খুলে গেল সূর্যের দিকের পোর্টহলগুলো। অদৃশ্য হয়ে গেছে সূর্য। এর মধ্যেই কিছুটা ঠান্ডা অনুভব করছি। জিমি টার্নার এখন উল্লসিত। এ তো সত্যি জাদুর মতো কাজ করলো। তারা যদি যে কোনো তাপে ডিফ্লেকশন ফিল্ড কার্যকর করাতে পারে, তাহলে আমরা অদৃশ্য হয়ে যেতে পারবো। এটা হতে পারে যুদ্ধের উপযোগী একটা অস্ত্র। একটা সিগারেট ধরিয়ে আরাম করে হেলান দিল সে। কিন্তু আমরা এখন অন্ধের মতো এগুচ্ছি, বলল রয়। দাঁত বের করল জিমি। ওসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না থালামুখো, আমি সব কিছু দেখে রেখেছি। এখন আমরা সূর্যের একটা কক্ষপথে আছি। 2 সপ্তাহের মধ্যে এটা পেরিয়ে রওনা দেব শুক্রের পথে। তাকে খুব আত্মতৃপ্ত মনে হলো। এইসব ছেড়ে দাও জিমি ব্রেইনস টার্নারের ওপর। 6 মাসের এই যাত্রা আমি শেষ করব 2 মাসে। তুমি এখন রয়েছো ইউনাইটেডের সেরা পাইলটের সঙ্গে। বিশ্রীভাবে হেসে উঠল রয়। তোমার কথা তো শুনে মনে হচ্ছে সব কাজ তুমিই করেছো। আসলে তুমি শুধু আমার প্লট করা কোর্স অনুসারে শিপটাকে চালিয়েছো। তুমি স্রেফ মেকানিক, আর আমি হলাম ব্রেইনস। তাই নাকি? যে কোনো পাইলট স্কুলের নতুন ছাত্রও একটা কোর্সের প্লট তৈরি করতে পারে, কিন্তু শিপ চালাতে হলে চাই বড় মানুষ। যা খুশি তুমি বলতে পারো, কিন্তু বেতন কে বেশি পায়, নেভিগেটর নাকি কোর্স প্লটার? এই কথাটা জিমিকে হজম করতে হলো, আর রয় পাইলট রুম থেকে বেরিয়ে গেল বিজয়ের ভঙ্গিতে। বেশ ভালোভাবেই 2 দিন কেটে গেল। 3য় দিনে থার্মোমিটারের দিকে তাকিয়ে মাথা চুলকালো জিমি, মুখে দুশ্চিন্তার ছাপ। এই সময় পাইলট রুমে এসে জিমিকে লক্ষ্য করে ভুরু কুঁচকাল রয়। কোনো ঝামেলা? ঝুঁকে পড়ল সে থার্মোমিটারের উপর।
মাত্র 100 ডিগ্রি। তোমার অসুস্থ ছাগলের মতো চেহারা দেখে তো ভেবেছিলাম ডিফ্লেকশন ফিল্ডের কোনো গোলমালে বুঝি তাপ আবার বাড়তে শুরু করেছে। বিরাট এক হাই তুলে ঘুরে দাঁড়ালো সে। চোপ, বৃদ্ধ বানর কোথাকার! লাথি মারার ভঙ্গিতে খানিকটা পা তুলল জিমি। তাপ বাড়লেই বরং ভালো লাগতো আমার। যতটা আশা করেছিলাম এই ডিফ্লেকশন ফিল্ড তার চেয়ে অনেক বেশি কাজ করছে। তার মানে? আমি এক্সপ্লেন করছি, মনোযোগ দিয়ে শুনলে তোমার মোটা মাথায় ব্যাপারটা ঢুকতেও পারে। এই শিপটাকে তৈরি করা হয়েছে একটা শূন্য বোতলের মতো করে। এটা যেমন সহজে তাপ আহরণ করে না, ঠিক তেমনই একবার আহরণ করলে সহজে সে তাপ হারায়ও না। বাইরের অতিরিক্ত কোনো তাপ ছাড়া স্বাভাবিক তাপে প্রতিদিন এই শিপের তাপ হারাবার কথা 2 ডিগ্রি করে। এখন যে তাপমাত্রায় আমরা আছি তাতে শিপ তাপ হারাতে পারে দিনে 5 ডিগ্রি। আমার কথা কিছু বুঝতে পারছো? হা হয়ে গেল রয়ের মুখ। আবার বলতে শুরু করলো জিমি। আর আমাদের এই অভিশপ্ত শিপ 3 দিনেরও কম সময়ে তাপ হারিয়েছে 50 ডিগ্রি। এটা অসম্ভব। কিন্তু এই অসম্ভবই সম্ভব হয়েছে। ব্যাপারটা তোমাকে বুঝিয়ে বলছি। থার্মোমিটারের দিকে ইশারা করলো জিমি। সব ঝামেলার মূলে রয়েছে ওই হারামজাদা ডিফ্লেকশন ফিল্ড। ওটা ইলেকট্রোম্যাগনেটিক তাপের বিকর্ষী শক্তি হিসেবে কাজ করছে, আর কিভাবে যেন শিপের তাপ হারানোর ব্যাপারটাকে ত্বরান্বিত করছে। ভাবনায় ডুবে গেল রয়। দ্রুত কিছু হিসেব করলো মনে মনে। তোমার কথা যদি সত্যি হয় তাহলে 5 দিনই আমরা হিমাঙ্ক স্পর্শ করব। সেক্ষেত্রে একটা সপ্তাহ আমাদেরকে কাটাতে হবে শীতের আবহাওয়ায়। ঠিক, আর আবহাওয়া যেভাবে ঠান্ডা হয়ে আসছে তাপ কমতে কমতে শেষমেশ হয়তো গিয়ে দাঁড়াবে 0-30 কিংবা 40 ডিগ্রি নিচে। অস্বস্তির একটা ঢোক গিলল রয়। এবং সূর্যের মাত্র 2 কোটি মাইল দূরে। খারাপের এখানেই শেষ নয়, বলল জিমি। মঙ্গলের কক্ষপথে ভ্রমণের উপযোগী আর সব শিপের মতো এটাতেও কোনো রকম হিটিং সিস্টেম নেই। সূর্যের প্রখর তাপের ফলে মঙ্গল আর শুক্রের স্পেসশিপগুলোতে থাকে বিশেষ ধরনের কুলিং সিস্টেম। এই যেমন ধরো আমাদের শিপটাতেই রয়েছে শক্তিশালী এক রেফ্রিজারেশন ডিভাইস। একেবারে শয়তানের খপ্পরে পড়ে গেছি এবার। আমাদের স্পেস স্যুটের তো একই অবস্থা। তাপমাত্রা এখনো গা সেদ্ধ হবার মতো, তবু তীব্র শীত এসে বাসা বাঁধল তাদের কল্পনার গভীরে। আমি এসব সহ্য করব না, ফেটে পড়ল রয়। আমাদের এক্ষুনি পৃথিবীর দিকে রওনা হওয়া উচিত। তারা এর চেয়ে বেশি আমাদের কাছে আশা করতে পারে না। বেশ, সূর্যের এত কাছ থেকে তুমি কি এমন কোনো কোর্সের প্লট করতে পারো যেখানে নিশ্চয়তা আছে যে আমরা সূর্যের ভেতরেই চলে যাব না? এটা তো ভাবিনি। আর কোনো বুদ্ধি খেলল না তাদের মাথায়। বুধের কক্ষপথে ঢোকার সঙ্গে সঙ্গে রেডিওর মাধ্যমে যোগাযোগও সম্পূর্ণ অসম্ভব হয়ে গেছে। সুতরাং অপেক্ষা করতে লাগলো দুজনে। পরবর্তী কটা দিন তাদের কাটল থার্মোমিটারের দিকে তাকিয়ে। মাঝে সাঝে কেবল 2-4 মিনিট ব্যয় হলো মিস্টার ফ্র্যাঙ্ক ম্যাককাচিয়নের উদ্দেশ্যে নতুন নতুন গালি ছুড়ে। সময় মতো খাবার খেলো তারা, ঘুমালো, কিন্তু কোনোটাতেই শান্তি পেল না। এদিকে আরোহীদের দুর্দশা সম্পর্কে সম্পূর্ণ নির্বিকার হেলিওস ছুটে চলল প্রচণ্ড গতিতে। রয়ের ভবিষ্যৎবাণী অনুসারে ডিফ্লেকশন বেল্টে ঢোকার 7ম দিনে পারদ হিমাঙ্ক স্পর্শ করল। এরকম ঘটবে জানা থাকা সত্ত্বেও ঘটনাটা ঘটার পর দুজনে একেবারে মনমরা হয়ে পড়ল। জিমি ট্যাঙ্ক থেকে 100 গ্যালনের মতো পানি নিয়ে প্রায় সবগুলো পাত্র ভরিয়ে ফেলল। এতে করে যুক্তি দেখালো সে, পানি বরফ হয়ে গেলে পাইপগুলো ফেটে যাবার হাত থেকে রেহাই পেতে পারে। তারপরে যদি ফেটে যায়, ব্যবহারের জন্য পর্যাপ্ত পানি তো রইলই। আরও 1 সপ্তাহ থাকতে হবে আমাদের এখানে। পরদিন পানি বরফ হয়ে গেল। শুকনো মুখে তারা তাকিয়ে রইল গামলাগুলোর দিকে। একটা বালতির ঢাকনা খুলল জিমি। পানি জমে পাথরের মতো শক্ত হয়ে গেছে। নতুন আরেকটা চাদর টেনে নিয়ে গায়ে জড়ালো সে। এখন ক্রমবর্ধমান ঠান্ডা ছাড়া অন্য কিছুর কথা ভাবা কঠিন। 3-4টে শার্ট আর একই সংখ্যক প্যান্ট পরার পরেও শিপের সব চাদর আর কম্বল গায়ে চাপালো দুজনে। যতক্ষণ সম্ভব বিছানায় শুয়ে শুয়ে সময় কাটাতে লাগলো জিমি আর রয়। আর উষ্ণতার জন্য মাঝে সাঝে ছুটে গেল ছোট্ট অয়েল বার্নারটার কাছে। কিন্তু এই অতি সামান্য শান্তিটুকু বেশিক্ষণ রইল না। জিমি মন্তব্য করল, তেল খুবই অল্প আছে, আমাদের খাবার আর পানি গলাতে বার্নারের দরকার। মেজাজ খারাপ থাকায় প্রায়ই ঝগড়া হলো তাদের। তবে একই ধরনের দুর্দশায় পতিত হওয়ার ফলেই সম্ভবত একজন আরেকজনের ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ল না। যাই হোক, 10ম দিনে দুজনে হঠাৎ করেই বন্ধু হয়ে গেল। হিমাঙ্ক স্পর্শ করা থার্মোমিটারের পারদ এখন মাইনাসে নামার প্রস্তুতি নিচ্ছে। জিমি এক কোণে গুটিসুটি মেরে বসে ভাবল, মাত্র কিছুদিন আগেই নিউ ইয়র্কে সে বিরক্ত হচ্ছিল অগাস্টের গরমে। এদিকে রয় তার অসাড় আঙুলগুলো নেড়ে নেড়ে হিসাব করল হাড় জমানো এই ঠান্ডা
তাদের আর সহ্য করতে হবে ঠিক 6,354 মিনিট। হিসেবটা শোনাতেই চোখ পাকালো জিমি। যেরকম অবস্থা এখন 6,354 মিনিট তো দূরের কথা, 54 মিনিট টেকাই কঠিন। তাই এসব আজে বাজে চিন্তা না করে এখান থেকে শিগগির রেহাই পাবার একটা চিন্তা করলেও তো পারো। রয় বলল, সূর্যের এত কাছে না থাকলে পেছনে ব্লাস্ট করে আমরা গতি বাড়াতে পারতাম। হ্যাঁ, আর এভাবে সূর্যের ভেতর চলে গেলে খুব আরাম লাগতো, এই না হলে বুদ্ধি। তুমি তো নিজেই নিজের নাম দিয়েছো ব্রেইন স্টার্নার, তাহলে তুমি একটা বুদ্ধি বের করো না। তোমার কথাবার্তা শুনলে তো মনে হয় সব দোষ আমারই। অবশ্যই সব দোষ তোমার, মানুষরূপী গাধা কোথাকার। আমার মন কখনোই এই ভ্রমণে সায় দেয়নি, তাই ম্যাককাচিয়নের প্রস্তাবে সরাসরি না করে দিয়েছিলাম, কিন্তু তুমি রাজি হতেই তো আমাকে আসতে হলো। রয়ের মুখে ফুটে উঠল বিস্ময়ের চিহ্ন। নিজের দোষ অন্যের কাঁধে চাপিয়ে দেওয়ার কৌশলটা ভালোই শিখেছ দেখছি। আসলে বেকুবের মতো তুমি আসতে রাজি হতেই তো আমি হয়ে গেলাম পরিস্থিতির শিকার। তাচ্ছিল্য ফুটে উঠল জিমির সারা মুখে। ঠান্ডায় বুদ্ধিশুদ্ধি সব গুলিয়ে গেছে তোমার, অবশিষ্টটুকু উবে যেতেও আর বেশি সময় লাগবে না। শোনো, গরম মেজাজে বলল রয়, 10ই অক্টোবর আমাকে ভাইজারে ডেকে ম্যাককাচিয়ন জানালো যে তুমি আসতে রাজি হয়েছ। কথাটা অস্বীকার করতে পারো? না, আসতে রাজি হয়েছে আমি সত্যি, কিন্তু 10ই অক্টোবর সাওয়ারপাস আমাকে বলল আসার সিদ্ধান্ত নিয়েছো তুমি। আর হঠাৎ কি যেন মনে করে কালো হয়ে গেল জিমির চেহারা। ম্যাককাচিয়ন কি সত্যিই বলেছিল যে আমি আসতে রাজি হয়েছি? জিমির কথার ঝোঁকটা বুঝতে পারার সঙ্গে সঙ্গে রয়ের মনে হলো স্যাঁতস্যাঁতে হাতে কে যেন চেপে ধরেছে তার হৃৎপিণ্ডটা। এমন এক অনুভূতি যেন প্রচণ্ড ঠান্ডার বোধটাকেও ভোঁতা করে ফেলেছে অনেকটা। হ্যাঁ নিশ্চয়ই, সেজন্যই তো আমি এলাম। আর তার মুখে তোমার আসতে চাওয়ার কথা শুনে এলাম আমি। নিজেকে হঠাৎ খুব বোকা মনে হলো জিমির। দুজনেই ডুবে গেল দীর্ঘ এক নীরবতায়। শেষমেশ যখন নীরবতা ভঙ্গ করল রয়, স্বর তার কাঁপতে লাগলো আবেগে। জিমি, নোংরা নীচ একটা ষড়যন্ত্রের শিকার হয়েছি আমরা। রাগে তার চোখ এখন বড় বড়। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, অন্যায় করা হয়েছে। আর কথা খুঁজে না পেয়ে বিড়বিড় করতে লাগলো সে। জিমির স্বর অনেকটা ঠান্ডা, কিন্তু কথা কোন অংশে কম প্রতিহিংসা পারার নয়। তুমি ঠিকই বলেছ রয়, ম্যাককাচিয়ন আমাদের সঙ্গে নোংরামি করেছে। একজন মানুষের সঙ্গে যতটা অন্যায় করা সম্ভব করেছে, কিন্তু আমরাও তাকে ছাড়ব না। মোটামুটি আর 6,300 মিনিট কাটিয়ে দেওয়ার পর মিস্টার ম্যাককাচিয়নের সঙ্গে আমাদের একটা বোঝাপড়া আছে। আমরা তাকে নিয়ে কি করব? রক্তপিপাসার একটা উল্লাস ফুটে উঠল রয়ের দৃষ্টিতে। দেখা মাত্র ছুটে গিয়ে তাকে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে ফেলব। খুব ভয়ঙ্কর মনে হচ্ছে না? গরম তেলে ফেলে সেদ্ধ করলে কেমন হয়? মন্দ হয় না, তবে অনেক সময় লেগে যাবে। তার চেয়ে বরং চলো, পেতরের গ্লাভস পরে তাকে খানিকটা পুরনো যুগের পিটানি দেই। হাত ঘষল রয়। তার উপযুক্ত একটা শাস্তি খুঁজে বের করার জন্য অনেক সময় পাবো আমরা। নোংরা শয়তানের বাচ্চা। তারপর যে গালিগুলো দিল রয়, সেগুলো আর ছাপানো চলে না। আরও 4 দিন নেমেই চলল তাপমাত্রা। চতুর্দশ অর্থাৎ শেষ দিনে -40-এ নেমে জমে গেল পারদ। ভয়াবহ সেই শেষের দিনে তারা অয়েল বার্নার জ্বালালো। জড়সড় হয়ে বসে অর্ধেক জমে যাওয়া শরীরে সরবরাহ করতে চাইল তাপের শেষ বিন্দু। কদিন আগে এক কোনায় কান ঢাকার একটা মাফলার পেয়েছে জিমি। সেটা এখন হাত বদল হতে লাগলো ঘন্টায় ঘন্টায়। কম্বলের ছোটখাটো একটা পাহাড়ের নিচে বসে হাত এবং পা ঘষাঘষি করতে লাগলো দুজনে। ম্যাককাচিয়ন সম্বন্ধে আলোচনা ক্রমেই বিদ্বেষপূর্ণ হয়ে উঠল তাদের। সবসময় স্পেস মেইলে সে শপথ মনে করিয়ে দেয়। মহাশূন্যে আমাদের অভিযান। ভীষণ রাগে কথা বন্ধ হয়ে গেল জিমির। আর বীরত্ব সব চেয়ারে বসে। সত্যিকারের অভিযানে আসার কথা মুখে নেয় না কখনো। খারাপ লোক। আর 2 ঘন্টার মধ্যে আমাদের ডিফ্লেকশন জোন পার হয়ে যাবার কথা। পরবর্তী 3 সপ্তাহে আমরা পৌঁছে যাব শুক্রে, বলল জিমি হাসতে হাসতে। কিন্তু এবার পৃথিবীতে ফেরার পর আমি আর কখনোই শুক্রে আসছি না, জবাব দিল স্নিড। গত 2 দিন ধরেই সে হাঁটছে। জীবিকার জন্য কলা চাষ করবো আমি সেন্ট্রাল আমেরিকায়। সেখানে পয়সা দুটো কম পাই, অন্তত ঠান্ডায় জমে মরতে হবে না। মিস্টার ম্যাককাচিয়নকে নিয়ে আমরা যা করতে চাইছি, তারপর শুক্র থেকে আমরা বোধহয় আর বেরোতে পারবো না। তুমি ঠিকই বলেছ, কিন্তু তাতেও কিছু আসে যায় না। শুক্র সেন্ট্রাল আমেরিকার চেয়েও গরম। আইন নিয়েও কোনো দুশ্চিন্তা নেই আমাদের। আবার হাসি দিল জিমি। শুক্রে হত্যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। সুন্দর গরম একটা সেলে বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার চেয়ে আরামের আর কি হতে পারে? ক্রোনোমিটারে টিকটিক করে পার হয়ে যাচ্ছে এক একটা মিনিট।
ব্লাস্টের লিভারের উপর ভেসে বেড়াচ্ছে রয়ের হাত, যে ব্লাস্টের ফলে হেলিওস বেরিয়ে যাবে ডিফ্লেকশন জোন থেকে। ব্লাস্ট করো! অবশেষে চিৎকার দিল জিমি। গভীর এক গর্জনে ফায়ার করল রকেট। পুরো হেলিওস কেঁপে উঠল থরথর করে। গতি বৃদ্ধিতে সিটের সঙ্গে ছেটে গেল দুই পাইলট এবং খুশি হলো মনে মনে। আর কয়েক মিনিট পরে দেখা যাবে সূর্য, আবার তার তাপ ছড়িয়ে পড়বে আশীর্বাদের মতো। ব্যাপারটা ঘটে গেল তারা সজাগ হবার আগেই। মুহূর্তের জন্য ঝিলিক মারল একটা আলো, তারপরে বন্ধ হয়ে গেল সূর্যের দিকের পোর্টালগুলো। দেখো! চেঁচিয়ে উঠল রয়। ওই যে তারা! আমরা ওটা থেকে বেরিয়ে এসেছি। সুখী চোখে তাকালো থার্মোমিটারের দিকে। এখন থেকে তাপ আরও বাড়বে। কম্বলগুলো আবার টেনে নিল সে, কারণ শিপের ভেতর থেকে ঠান্ডা এখনো দূর হয়ে যায়নি। ইউনাইটেড স্পেস মেইলের শুক্র গ্রহ শাখায় দুজন মানুষ বসে আছে ফ্র্যাঙ্ক ম্যাককাচিয়নের অফিসে। একজন ম্যাককাচিয়ন স্বয়ং, আরেকজন পাকা চুলো বয়স্ক জেবুলন স্মিথ, ডিফ্লেকশন ফিল্ডের আবিষ্কর্তা। কথা বলছে স্মিথ। কিন্তু মিস্টার ম্যাককাচিয়ন, আমার জানা খুবই দরকার যে ডিফ্লেকশন ফিল্ড কিভাবে কাজ করলো। নিশ্চয়ই সমস্ত জরুরি তথ্য তার আপনাকে পাঠিয়েছে। রুক্ষ হয়ে আছে ম্যাককাচিয়নের চেহারা। মাই ডিয়ার স্মিথ, ওই কাজটাই তারা করেনি। ফিল্ডের কার্যকারিতার তথ্য জানবার জন্য বারবার অনুরোধ করেছি আমি, কিন্তু তারা জবাব দেয়নি। কেবল বলেছে যে ফিল্ড কাজ করছে আর তারা জীবিত আছে। তথ্য যা জানাবার জানাবে শুক্রে এসে, ব্যাস। হতাশার নিঃশ্বাস ছাড়ল জেবুলন স্মিথ। এটা কি অস্বাভাবিক, মানে অবাধ্যতা নয়? আমার তো মনে হয় তাদের সবকিছু রিপোর্ট করা উচিত ছিল। আমার এই সেরা পাইলট দুজন একটু মেজাজি, তাই ওদের কিছুটা ছাড় দিই আমরা। এবারের কষ্টকর অভিযানে ওদের আবার পাঠিয়েছি বেশ কৌশল খাটিয়ে, ফলে ওদের প্রতি সহানুভূতিশীল হতে আমি বাধ্য। তাহলে আমাকে বোধহয় অপেক্ষা করতেই হবে। খুব বেশিক্ষণ নয়, বলল ম্যাককাচিয়ন। আজই ওদের আসার কথা। আমার সঙ্গে যোগাযোগ হওয়া মাত্র সমস্ত তথ্য আমি পাঠিয়ে দেব আপনাকে। সূর্যের মাত্র 2 কোটি মাইলের মধ্যে ওরা 2 সপ্তাহ কাটিয়েছে। সুতরাং আপনার আবিষ্কার সফল। আপনার তো আনন্দিত হওয়া উচিত। স্মিথ বেরিয়ে যেতে না যেতেই এসে ঢুকল ম্যাককাচিয়নের সেক্রেটারি। ভ্রু কুচকে আছে মেয়েটির। হেলিওসের 2 পাইলটকে নিয়ে কি একটা ঝামেলা হয়েছে মিস্টার ম্যাককাচিয়ন। তারা নেমেছেন পালাস সিটিতে, আর সেখান থেকে একটা বুলেটিন পাঠিয়েছেন মেজর ওয়েড। তাদের জন্য একটা অভ্যর্থনার আয়োজন করা হয়েছিল, কিন্তু তাতে যোগদান করতে তারা রাজি হননি, বরং সঙ্গে সঙ্গে একটা রকেট চার্টার করেছেন এখানে আসার জন্যে, আর আসার কারণ জানাতেও অস্বীকার করেছেন। মেজর ওয়েড তাদের থামাবার চেষ্টা করাতে তারা নাকি হিংস্র হয়ে উঠেছিলেন। বুলেটিনটা সে নামিয়ে রাখলো ডেস্কের উপর। তাচ্ছিল্য ভরে সেটা একবার নজর বলল ম্যাককাচিয়ন। মেজাজ বিগড়ে গেছে দেখছি। বেশ, তার এলে পাঠিয়ে দেবেন এখানে, মেজাজ মেরামত করে দেব। ঘণ্টা 3 পর রিসেপশন রুমে হঠাৎ এক হইচই শুনে 2 পাইলটের অশোভন আচরণের কথা আবার মনে পড়ল তার। রাগে গজগজ করতে করতে কথা বলছে 2 পুরুষ। তারপরে ভেসে এলো সেক্রেটারির তীক্ষ্ণ স্বর। হঠাৎ দরাম করে খুলে গেল তার দরজা। গটগট করে এসে ভেতরে ঢুকলো জিমি টার্নার আর রয় স্নিড। দরজাটা বন্ধ করে তাতে পিঠ দিয়ে দাঁড়ালো রয়। খেয়াল রেখো, কাজ শেষ করার আগে কেউ যেন আমাকে বাধা না দেয়, বলল জিমি তাকে উদ্দেশ্য করে। এই দরজা দিয়ে কেউ আসবে না, কঠিন স্বরে জবাব দিল রয়। কিন্তু ভুলে যেও না, আমার জন্য খানিকটা রাখবে বলে কথা দিয়েছো তুমি। একটা কথাও বলল না ম্যাককাচিয়ন, কিন্তু যখন দেখলো যে পকেট থেকে বের করে পেতলের গ্লাভস পরছে টার্নার, তখন সিদ্ধান্ত নিল রসিকতাটা এবার শেষ হওয়া উচিত। হ্যালো বয়েস, আন্তরিক স্বরে বলল সে, যা তার পক্ষে অস্বাভাবিক। বসো বসো, তোমাদের দেখে খুশি হলাম। জিমি এই আন্তরিকতাটাকে পাত্তাই দিল না। আমি কাজ শুরু করার আগে আপনার কি কিছু বলার আছে? কোনো শেষ অনুরোধ? দাঁত বিড়বিড় করতে লাগলো সে। বেশ, তোমরা যদি এই মনোভাব নিয়ে এসে থাকো, তাহলে আমি জানতে চাই এসবের পেছনে কারণটা কি। বোধহয় ডিফ্লেক্টর কাজ না করার ফলে অভিযানে গরম লেগেছে তোমাদের। প্রথমে ঘোঁত করে উঠল রয়, আর ঠান্ডা চোখে চেয়ে রইল জিমি। প্রথম কথা, বলল জিমি, আপনি আমাদের সঙ্গে এই নোংরা প্রতারণাটা কেন করলেন? বিস্ময়ে ম্যাককাচিয়নের ভ্রু উপরে উঠে গেল। তোমাদের অভিযানে নিয়ে যাওয়ার জন্য যে সামান্য মিথ্যে কথাটা বলেছিলাম, সেটার কথা বলছো তো? ওটা তো স্রেফ ব্যবসার একটা অঙ্গ। ব্যবসার খাতিরে প্রতিদিন এর চেয়ে কত বিশ্রী বিশ্রী কাজ করি, কেউই কিছু মনে করে না। আর এতে তোমাদের কি কোনো ক্ষতি হয়েছে? আমাদের আরামের ভ্রমণটার বর্ণনা দাও না জিমি, বলল রয়। হ্যাঁ, তাই করবে এবার। কঠিন চোখে তাকালো ম্যাককাচিয়নের দিকে। অভিশপ্ত এই ভ্রমণে প্রথমে 150 ডিগ্রি তাপে ভাজা ভাজা হয়ে গেলাম আমরা, কিন্তু সূর্যের খুব কাছে ছিলাম বলে ওই গরমকে আমরা স্বাভাবিক ধরে নিয়েছি।
তারপর প্রবেশ করলাম ডিফ্লেকশন জোনে। সূর্যরশ্মি সত্যিই বেঁকে সরে গেল শিপের চারপাশ থেকে। তাপ কমতে লাগলো। তবে পাইলট স্কুলে আমরা যেমন শিখেছি যে দিনে 1 ডিগ্রি করে কমবে, সেই হিসেবে নয়। দম নেয়ার জন্য সামান্য থামল সে। 3 দিনে তাপ নেমে গেল 100 ডিগ্রিতে। আর 1 সপ্তাহে হিমাঙ্কে। তারপর 1 সপ্তাহে 7-8টা দিন আমরা কাটালাম ওই ঠান্ডায়। সর্বশেষ দিনে এত ঠান্ডা নামলো যে জমে গেল থার্মোমিটারের পারদ। টার্নারের শট চড়তে চড়তে ভেঙে গেল শেষমেশ। দুর্দশার কথাটা আবার মনে করে সশব্দে ঢোক গিলল রয়। ম্যাকাচিয়ন সম্পূর্ণ ভাবলেশীন। আবার বলতে লাগলো জিমি, ওভাবেই রয়ে গেলাম আমরা। সেখানে নেই কোনো হিটিং সিস্টেম, কোনো গরম কাপড় চোপড় পর্যন্ত নেই। পানি আর খাবার আমাদের খেতে হলো গলিয়ে। হাত পা শক্ত হয়ে গেল আমাদের। বুঝলাম নরক ঠান্ডাও হয়। আর কথা খুঁজে না পেয়ে থামল সে। এবার বলতে লাগলো রয় স্নিড। সূর্যের মাত্র 2 কোটি মাইলের মধ্যে থাকা সত্ত্বেও ভোঁ ভোঁ করতে লাগলো আমার কান। ম্যাকাচিয়নের নাকের ডগায় ঘুষি নাচাতে লাগলো সে। সব আপনার দোষ। আপনি প্রতারণা করে আমাদের পাঠিয়েছেন। তাই ওখানে জমে যেতে যেতে আমরা প্রতিজ্ঞা করেছি যে ফিরে এসে আপনার সঙ্গে একটা বোঝা পড়া হবে। এখন আমরা এসেছি সেই প্রতিজ্ঞা পালন করতে। ঘুরল সে জিমির দিকে। শুরু করবে নাকি? শুরু করে দাও। কথা বলে অনেক সময় নষ্ট করেছি আমরা। থামো থামো, অবশেষে বলে উঠল ম্যাকাচিয়ন। তোমরা বলতে চাইছো ডিফ্লেকশন ফিল্ড এত ভালো কাজ করছিল যে শিপের ভেতরের সমস্ত তাপও শুষে নিয়েছিল? ঘোত করে সায় দিল জিমি। আর সেই জন্য পুরো 1 সপ্তাহ ঠান্ডায় হিহি করে কাঁপলে তোমরা? জানতে চাইল ম্যাকাচিয়ন। আবার ঘোত। তারপরই ঘটল খুবই আশ্চর্য এবং অস্বাভাবিক এক ঘটনা। ম্যাকাচিয়ন, বুড়ো সাওরপাস, হাসল। প্রথমে মুচকি হাসিতে 2টো দাঁত বেরোলো তার। তারপর এক এক করে বেরোতে লাগলো সবগুলো দাঁত। ধীরে ধীরে হাসি হলো সশব্দ। হি হি হো 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 হা 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 হা। সারা জীবনের তিক্ততা আর বিষণ্ণতা যেন ম্যাকাচিয়ন এক হাসিতেই মুছে ফেলতে চায়। হাসির দমক প্রতিধ্বনিত হতে লাগলো দেয়ালে দেয়ালে। ঝনঝন করে উঠল জানালার কাচ। রয় আর জিমি দাঁড়িয়ে রইল হাঁ করে। উকি দিয়ে সেখানেই জমে গেল এক হিসাব রক্ষক। অন্যেরা দরজার বাইরে জড়ো হয়ে ফিসফিস করতে লাগলো। ম্যাকাচিয়ন হাসছেন। ধীরে ধীরে হাসি একসময় কমে এলো বুড়ো জেনারেল ম্যানেজারের। প্রায় দমবন্ধ অবস্থায় লাল টকটকে মুখে তাকালো সে তার সেরা 2 পাইলটের দিকে। বয়েজ, এটাই আমার শোনা সেরা রসিকতা। ধরে নাও তোমাদের বেতন দ্বিগুণ হয়ে গেছে। এবার হিক্কা তুলতে লাগলো সাওরপাস। অভাবনীয় বেতন বাড়ার কথায় থতমত খেয়ে গেল 2 পাইলট। এটাই তো মজার কি আছে? আমি তো এখানে হাসার মতো কিছু দেখি না। জানতে চাইল জিমি। মধুর স্বরে ম্যাকাচিয়ন বলল, আমি চলে আসার আগে বিশেষ নির্দেশ সংবলিত বেশ কিছু মিমিওগ্রাফ শিট দিয়েছিলাম তোমাদের। সেগুলো কোথায়? হঠাৎ পরিবেশটা থমথম হয়ে গেল। আমি যাই না, ঢোক গিলল রয়। আমারটা আমি পড়েই দেখিনি, ভুলে গেছি ওটার কথা। বিরক্তির চিহ্ন ফুটল জিমির মুখে। বুঝতেই পারছ, বিজয়ের সুরে বলল ম্যাকাচিয়ন। সবকিছুই ঘটেছে তোমাদের বোকামির ফলে। এটা আপনি কি করে বুঝলেন? জানতে চাইল জিমি। শিপের ব্যাপারে প্রয়োজনীয় সবকিছুই মেজর ওয়েড আমাদের জানিয়েছেন। আমি ভাবিনি যে সেসবের বাইরে আপনার আবার কিছু জানাবার থাকতে পারে। পারে না, তাই না? ওয়েড একটা কথা বলতে অবশ্যই ভুলে গেছে। সেটা তোমরা আমার নির্দেশাবলীতে পেতে। সেটা হলো ওই ডিফ্লেকশন ফিল্ডের শক্তি নিয়ন্ত্রণ করা যায়। যখন তোমরা রওনা দাও তখন নিশ্চয়ই সর্বোচ্চ শক্তিতে সেট করা ছিল। আবার হিহি করে হাসতে লাগলো সে। তোমরা যদি একটু কষ্ট করে শিটগুলো পড়তে তাহলে জানতে পারতে যে স্রেফ ছোট্ট একটা লিভার টিপে ওই ফিল্ডকে দুর্বল করে শিপে চাহিদা মতো তাপ সরবরাহ করা সম্ভব। আবার হাহা করে হাসতে শুরু করলো সে। আর 1 সপ্তাহ জুড়ে তোমরা ঠান্ডায় কাঁপলে একটা লিভার টেপার মতো বুদ্ধিও তোমাদের মাথায় নেই বলে? আরে, এই কাণ্ডের পরেও আমার সেরা পাইলটরা এসেছো আমারই বিরুদ্ধে নালিশ নিয়ে। এর চেয়ে চমৎকার রসিকতার কি হতে পারে? আবার হাসিতে ফেটে পড়ল সে। আর মুখ চাওয়াচাই করতে লাগলো যুবক 2 পাইলট। খানিকক্ষণ পর স্বাভাবিক হলো ম্যাকাচিয়ন। ততক্ষণে জিমি আর রয় বেরিয়ে গিয়েছে বাইরে। পাশের এক গলিতে 10 বছরের একটা ছেলে মনোযোগ দিয়ে দেখল মজার এক দৃশ্য। 2 যুবক একে অপরকে লাথি মারছে, আর লাথিগুলো ঝাড়ছে তারা গায়ের জোরেই। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আপনারা শুনছিলেন আইজ্যাক আজিমভের সায়েন্স ফিকশন গল্প রিং অ্যারাউন্ড দ্য সান। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।